দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে শুরু করেছে। দীর্ঘ 15.5 বছর পর ক্ষমতাচ্যুত দলটি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের একনায়ক শাসনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠছে। এসব ঘটনায় সাধারণের মনে প্রশ্ন উঠেছে, কি হচ্ছে পর্দার আড়ালে? 5 থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেওয়ার বাণিজ্য চুক্তির অভিযোগ উঠেছে এনসিপি নেত্রী হাফসা জাহানের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, আওয়ামী লীগকে পুনর্বাসন এবং মুরাদনগরের নিরীহ মানুষদের পুলিশ দিয়ে মামলা, গ্রেফতার ও হয়রানির অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। আগামী সংসদ নির্বাচন থেকে সরে আসছে জাতীয় নাগরিক পার্টি। নাকিদা যে তথ্য দেন, সার্জিস সেটাকে বাস্তবায়নের হালকা ট্রাই করে, ওগুলাই বিভিন্ন দল নতুন নতুন আইসা একটা ভীতিসারা অবস্থা আর কি। ইউনিভার্সিটির সিন্ডিকেটের হাতে গড়ে ওঠা নতুন দলকে আমরা বয়কট করলাম। এবার নিজের জালে নিজেই ফেসে গেল এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহ। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাসুদ রানা নামের একজন ছাত্রলীগ কর্মী পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা দিতে গিয়ে সে হেনস্থার শিকার হয় এবং তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। পুলিশে ধরিয়ে দেওয়ার আগে তাকে বলা হয়েছে সে নাকি হুমকি দিয়েছে সমন্বয়কদের আন্দোলন চলাকালীন, কিন্তু তৎকালীন সময়ে সে কোথায় ছিল, কিভাবে হুমকি দিয়েছে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আওয়ামী লীগ নিয়ে নির্বাচনের সামনে আসবে ইনশাল্লাহ। আমরা আগেই ভালো ছিলাম। এই দেশের দল দুইটা থাকবে, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। যতই পায় তারা করুক, যতই ফেসবুক ইউটিউব গরম করুক, চিল্লেই কোনোদিন মার্কেট পাওয়া যাবে না। দল দুইটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। জাতীয় নাগরিক কমিটি থেকে ছাত্রদের আরেকটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী 9 মে। এর ঘোষণা আরও আগে এসেছিল। ইনফ্যাক্ট গত মাসে অর্থাৎ এপ্রিলে এই দলের আত্মপ্রকাশের কথা ছিল, কিন্তু ফাইনালি তারা আগামী 9 মে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আলী হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এমনকি জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদে তারা থাকবেন এমন আভাস ছিল, তবে শেষ পর্যন্ত তারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। জাতীয় নাগরিক কমিটি থেকে ছাত্রদের আরেকটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী 9 মে। এর ঘোষণা আরও আগে এসেছিল। ইনফ্যাক্ট গত মাসে অর্থাৎ এপ্রিলে এই দলের আত্মপ্রকাশের কথা ছিল, কিন্তু ফাইনালি তারা আগামী 9 মে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আলী হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এমনকি জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদে তারা থাকবেন এমন আভাস ছিল, তবে শেষ পর্যন্ত তারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেননি। এবং তখন গণমাধ্যমে আলোচনা এসেছিল মূলত কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে বিরোধ থেকেই তারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান থেকে বিরত ছিলেন। তবে কেউ কেউ মনে করেন যেহেতু আলী হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি, ফলে শিবিরকে বা শিবিরের সম্পৃক্ততাকে নিজেদের থেকে দূরে রাখতেই জাতীয় নাগরিক পার্টি শেষ পর্যন্ত তাদের দুজনকে দলে রাখেনি বা কেন্দ্রীয় নেতৃত্বে আনেনি, এবং এই কারণেই আলী হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেননি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় নাগরিক পার্টি যখন আত্মপ্রকাশ করতে যাচ্ছে ঠিক সে সময় তারা দুজনই চীনে অবস্থান করছিলেন। সে সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চীন সফরে গিয়েছিলেন এবং সেই সফরে তারা দুজনও ছিলেন। তবে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সে সময় গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কাউকে চীন সফরে পাঠানো হয়নি, তারা এটা জানিয়েছিল। এবং আলী হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত তারা নিজ উদ্যোগে চীন সফরে গেছেন এমনটা তারা তখন জানিয়েছিল। ফলে একটা বিভাজন রেখা তখন থেকে স্পষ্ট ছিল, এবং এরপর জাতীয় নাগরিক পার্টিতে তাদের যোগদান না করা এবং পরবর্তীতে আলী হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত তারা দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিল তারা এপ্রিলে একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এবং সেই দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামী 9 মে। এখন নতুন এই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জন্য কি চ্যালেঞ্জ হয়ে উঠবে এবং কতটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে সেই আলোচনায় যাব। আবার আরেকটা আলোচনা রয়েছে, কেউ কেউ মনে করেন জাতীয় নাগরিক পার্টি পরিকল্পিতভাবেই, অর্থাৎ এটা একটা কৌশল ছিল রাফে সালমান রিফাত বা আলী হাসান জুনায়েদ যাদের শিবির সম্পৃক্ততা রয়েছে তাদেরকে জাতীয় নাগরিক পার্টি থেকে দূরে রাখা, এবং পরিকল্পনার অংশ হিসেবেই আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এবং শেষ পর্যন্ত যখন নির্বাচন ঘনিয়ে আসবে তখন তারা আবার যুক্ত হবেন, হয়তো জোটবদ্ধ হবেন কিংবা অন্য যে কোনো ফর্মে পরস্পর সহযোগিতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশ নেবেন, এমন একটা আলোচনা রয়েছে। সেই আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখে নিই আলী হাসান জুনায়েদ এখন পর্যন্ত যা জানিয়েছেন এই নতুন রাজনৈতিক দল সম্পর্কে। আগামী শুক্রবার 9 মে বাংলাদেশে আরও একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে। জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা একটি অংশ যারা নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেননি তারাই মূলত এই রাজনৈতিক দলটি নিয়ে আসছেন। নতুন এই রাজনৈতিক দলটির নামও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এর নাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা সংক্ষেপে আপ বাংলাদেশ। এটা ভারতের আম আদমি পার্টির বাংলাদেশ শাখা এমনটা নয়।
এই দল গঠনের উদ্যোক্তা জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা আলী হাসান জুনায়েদ এবং রাফি সালমান রিফাত, তারা দুজনই জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 9 মে দলের আত্মপ্রকাশের তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন আলী হাসান জুনায়েদ। তিনি বলেন, 9 মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সেখানে শহীদ পরিবারের সদস্যরা থাকবেন, আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন এবং বিভিন্ন অংশীজন এবং বাংলাদেশের বিভিন্ন অংশের নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগঠকরা উপস্থিত থাকবেন। এখন প্রশ্ন হলো, নতুন এই রাজনৈতিক দল কি চ্যালেঞ্জ হিসেবে আসছে জাতীয় নাগরিক পার্টির সামনে? একটা আলোচনা তো রয়েছে যে এটা জাতীয় নাগরিক পার্টির সম্পূরক একটা রাজনৈতিক শক্তি হিসেবেই আসতে যাচ্ছে, কিন্তু সেটা যদি না হয়, এবং তেমনটা না হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃত্ব নিয়ে একটা বিরোধ, একটা দ্বন্দ্ব থেকেই আলী হাসান জুনায়েদ এবং রাফি সালমান রিফাত জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেননি, সে বিষয়টা মোটামুটিভাবে নিশ্চিত। এবং যেহেতু চীন সফর নিয়েও প্রশ্ন তুলেছিল জাতীয় নাগরিক কমিটি, ফলে সে সময় থেকেই তাদের মধ্যে একটা শীতল অবস্থান ছিল। সব কিছু মিলিয়ে এটা বলা যায় আলী হাসান জুনায়েদ এবং রাফি সালমান রিফাতের নতুন এই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কৌশলগত আরেকটি অংশ নয়, বরং এটি স্বতন্ত্র আরেকটি রাজনৈতিক দল হিসেবেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখন সেই প্রশ্নটা আসছে, কতটা চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টির জন্য? জাতীয় নাগরিক কমিটি যখন গঠন করা হয় এবং সেই কমিটিতে আলী হাসান জুনায়েদ এবং রাফি সালমান রিফাত যুক্ত হবার আগ পর্যন্ত সারা দেশে জাতীয় নাগরিক কমিটির সংখ্যা ছিল 40 থেকে 45, এবং বলা হয়ে থাকে রাফি সালমান রিফাত এবং আলী হাসান জুনায়েদ যোগ দেবার পর এই কমিটির সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 400, এবং সারা দেশে জাতীয় নাগরিক কমিটির অধিকাংশ কমিটিতেই আলী হাসান জুনায়েদ এবং রাফি সালমান রিফাতের কর্তৃত্ব রয়েছে, এটা বলা হয়ে থাকে। এখন নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবার পর সারা দেশে জাতীয় নাগরিক কমিটির যে কমিটিগুলো রয়েছে সেগুলো আলী হাসান জুনায়েদ, রাফি সালমান রিফাতের নতুন এই রাজনৈতিক দল আপ বাংলাদেশের সাথে থাকবে নাকি জাতীয় নাগরিক পার্টির সাথে যাবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই দুটো রাজনৈতিক দলের জন্যই নিবন্ধন একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে হবে। সেক্ষেত্রে 22টার বেশি জেলা এবং 100 বেশি উপজেলায় কমিটি থাকতে হবে, এবং রাফি সালমান রিফাত এবং আলী হাসান জুনায়েদের কর্তৃত্ব যে কমিটিগুলোতে রয়েছে, জাতীয় নাগরিক কমিটির যে কমিটিগুলোতে রয়েছে, সেগুলো যদি তাদের সাথে চলে আসে, আপ বাংলাদেশের সাথে চলে আসে, সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির সারা দেশে কমিটি গঠন করা কঠিন হয়ে পড়বে। কারণ আমরা যতটুকু জানি, জাতীয় নাগরিক পার্টি মূলত সারা দেশে থাকা জাতীয় নাগরিক কমিটিগুলোকেই তাদের দলীয় কমিটিতে কনভার্ট করার পরিকল্পনায় ছিল, এবং সেই জায়গাতে তারা যদি ধাক্কা খায়, সেক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রক্রিয়াতেও তারা হোঁচট খাবে, এবং সারা দেশে রাজনৈতিক দল হিসেবে তাদের বিস্তারও অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে। অন্যদিকে আলী হাসান জুনায়েদ এবং রাফি সালমান রিফাত, তারা যেহেতু শিবিরের সাবেক নেতা, সেই হিসেবে এই দলটার সাথে শিবির সম্পৃক্ততার একটা প্রশ্ন উঠেছে, এবং ইতিমধ্যেই আলী হাসান জুনায়েদ এবং রাফি সালমান রিফাত এই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে এটা কি শিবিরের কোনো উদ্যোগ, যদিও তারা বরাবরই এটা অস্বীকার করেছেন, কিন্তু তারপরও অনেকেই মনে করছেন এটা শিবিরেরই আরেকটা উদ্যোগ। সেক্ষেত্রে জামাত ইসলামী কিংবা শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরও যদি নতুন এই রাজনৈতিক দলকে সহযোগিতা করে, এবং যদি তাদের শিবির সম্পৃক্ততা নাও থেকে থাকে, শিবির থেকে যারা এখন বেরিয়ে এসছেন সেই অংশটাও যদি আপ বাংলাদেশের সাথে যুক্ত হন, আমরা জানি একটা বড় অংশ আছে এমন যারা শিবিরের সাথে এখন সরাসরি সম্পৃক্ত নন, তারা জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, কেন্দ্রীয় কমিটিতে তো অবশ্যই, এবং সারা দেশের বিভিন্ন কমিটিতে, এবং তারা যদি এখন আপ বাংলাদেশের সাথে যুক্ত হন এবং জাতীয় নাগরিক পার্টিতে তারা যদি না যান, সেটা জাতীয় নাগরিক পার্টির জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়। মানুষ আসলে ভাই কি পরিমাণ জাউরা আর কি পরিমাণ ইতর হইলে এই ধরনের ঘটনা ঘটায় কন্ত ভাই, একটু বলেন। এটা আসলে কত বড় জাউরার ঘরে জাউরা হইলে ভাই, সত্যি বলতেছি, আর বাপে জাউরা, অয় জাউরা, ওদের 14 গোষ্ঠী জাউরা ভাই, এটার জন্য আজকে এই অবস্থা। দেখেন, আমার এই কথা অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু এই যে হাসনাত যে ভাই ঘটনাটা ঘটাইলো, কাজটা কি ঠিক করছে বলেন তো? কাজটা কি ঠিক করছে? আমরা তো এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম না? কোনো না কোনোভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম, কিন্তু যে ভাই একের পর এক বাংলাদেশের মানুষের আপনার আবেগ নিয়ে যাতে সবাইকে আবারও পুনরায় আপনার একত্র করতে পারে, এই যে একটা প্রোপাগান্ডার চালানোর জন্য মনে করেন প্রতিনিয়ত নিজেরা হামলা করে আবার নিজেরাই ফেসে যাচ্ছে। এই সমন্বয়কারীরা বা সমন্বয় হান্নান মাসুদ একটা কথা বলছিল যে মেট্রো রেলকে যদি আমরা না পড়াইতাম, তাহলে ভাবেন দেশের কত বড় জঙ্গি এরা, দেশের অর্থনীতি কোথায় নিয়ে গেছে। এগুলা কি আমাদের টাকা দিয়ে কি তৈরি হয়েছে না? বর্তমান বাংলাদেশে পুনরায় ঠিক একই লাইনে তাদের চলার চেষ্টা। এই যে মনে করেন হাসনা যে হামলাটা ঘটাইলো, হামলা ঘটাতে না ঘটাতেই তাদের ব্যানার হাজির, শত শত পোলাপান হাজির, মানে জাস্ট 10 মিনিটে। আচ্ছা, সবই কিছু আপনার মেনে নিলাম যে কি বলে 10 মিনিটে সব পোলাপান আইসা পড়ে, ওকে, বাট 10 মিনিটে এত বড় একটা ব্যানার কিভাবে তৈরি হয়ে যায় ভাই বলুন তো? এটা কি পসিবল? বর্তমান আমাদের বাংলাদেশের আইজিপি মানে পুলিশ কমিশনার বা সেনাবাহিনী থেকে বিশেষ করে আপনার পুলিশ কমিশনার, তারা বলতেছে যে এটাকে বিশেষ করে তদন্ত করে দেখা হবে। যদি আপনার হাসনাতের এটা যদি কোনো নাটকীয়তা থাকে, তাহলে উনি গ্রেফতার পর্যন্ত হতে পারে, ওনাকে অবশ্যই এটার জবাবদিহিতা করতে হবে। অন্যদিকে আপনার এই হাসনাত একবার ভাবেন, তার গাড়িতে চাবাটি দিয়ে বন্দুক দিয়ে গুলি করে। আচ্ছা, যদি গুলি করতোই ভাই বন্দুক দিয়ে, তার গাড়ি কি বা গাড়ির গ্লাস কি বুলেট প্রুফ? তাহলে তিনি বেঁচে কিভাবে গেল?
আচ্ছা দেখেন তো গাড়ির গ্লাসটা এত বড় ভুগলা, মানে চাপাটি দিয়ে আঘাত করছে। আর হাসনাতের অলরেডি শুধু হাতের এখানে মনে করেন একটা আঘাত পাইছে, আর পুরো শরীর তিনি সুস্থ। মানে ভাই নাটকের একটা সীমা থাকা দরকার। মানে দেখতেছে যে বর্তমান আপনার বাংলাদেশে মানে তাদের যে অবস্থান এটা আস্তে আস্তে আপনার মিশে যাচ্ছে মাটির সাথে, আকাশের ধোয়ার সাথে মিশে যাচ্ছে, বাতাসের সাথে উড়ে যাচ্ছে তাদের দল, তাদের নামগন্ধ সবকিছু, তাদের অস্তিত্ব বর্তমান টিকিয়ে রাখার জন্য পুনরায় বাংলাদেশের মানুষের সাথে এই ধরনের বাটপারি। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে। দেখেন ভাই, এই দেশটা তো আমাদের, তাই না? দেশের মানুষ আমরা, মানে আমরা একে অপরের ভাই বোন। দেশের অর্থনীতি যদি কিছু হয় আমাদের লোকসান হবে, এটা আমাদের গাইড থেকে যাবে। সরকার ট্যাক্স বাড়াই দিবে, ব্যাট বাড়াই দিবে, আমাদের পকেট থেকে নিবে, ওই হাসনাত সার্জিসের পকেট থেকে নিবে না। আজকে যদি দেশে একটা ক্ষতি হয়, দেশের অর্থনীতি মনে করেন ধাক্কা খায়, ভাই সবচেয়ে বড় প্রবলেমে আমরা সাধারণ জনগণ পড়বো রে ভাই, আর কেউ পড়বে না। তো যারা নাকি বর্তমান এখন পর্যন্ত এই এনসিপির সাথে গেতাছেন ভাই শুধুমাত্র চা সিঙ্গারা আর ওই যে বিরিয়ানি খাওয়ার জন্য, প্লিজ যাবেন না। যেমন 5ই আগস্টে আপনারা গেছেন, হ্যাঁ আমরাও ছিলাম, এজ এ প্রবাসী আমরাও ছিলাম, বাট জীবনের সবচেয়ে বড় ভুল করছি ভাই। দেখেন প্রতিটা স্টেপে এখন বর্তমান তাদের অস্তিত্ব, তাদের দল, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশে বর্তমান আপনার নতুন করে একটা ধান্দাবাজি, নতুন করে এটাই স্বীকার করতেছে বর্তমান সাধারণ জনগণ। অতিষ্ঠ ভাই, অতিষ্ঠ। যেখানে বাংলাদেশের সাধারণ জনগণের আপনার কি বলে মানে জীবিকা মনে অর্জন করতে পারতেছে না, সংসার চালাতে পারতেছে না, সেদিকে সমন্বয়কদের প্রতিনিয়ত ভাই এই ধরনের নাটক সহ্য করা যায় বলেন তো? সহ্য করা যায়? আজকে এই দেশটা যদি কিছু হয় কার হবে বলেন তো? আমার আপনার আমাদের সবার হবে। ওদের হবে? ওদের তো হবে না, কারণ ওদের শত শত কোটি টাকা মনে করেন ব্যাংক ব্যালেন্স ভাই বানিয়ে নিচ্ছে। ওরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকতে পারবে, পারবো না শুধু আমি বা আপনারা, আমরা পারবো না। কারণ কেন? আমরা সাধারণ জনগণ। আজকে যদি দেশে মনে করেন 1 টাকার জিনিস 5 টাকা হয়, আমার আপনার এটা গুনতে হবে। এদের হবে না, ওদের হবে না ভাই, কারণ ওদের শত শত কোটি টাকার মালিক ওরা। বুঝতে পারছেন? তাই আমি একটা কথাই বলবো, বাংলাদেশে আপনার 5ই আগস্টের মতো পুনরায় এই সমন্বয় একটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। নিজেরাই হামলার ঘটনা করে এবং জাস্ট 5 থেকে 7 মিনিটের ভিতরে তাদের এত বড় ব্যানার তৈরি হয়ে যায়, আর শত শত পোলাপানো কোথায় থেকে আপনার আসমান থেকে টপকে পড়ে যায়। তাহলে এবার ভাবুন এরা কত বড় মনে করেন জঙ্গিবাদী এবং কত বড় মাস্টার মাইন্ড, মানে এমন মাস্টার মাইন্ড যে একটা দেশটাকে কিভাবে গর্তের দিকে ঠেলে নেওয়া যায়। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা সুস্থ মস্তিষ্কের মানুষ, আপনারা ভালো বোঝেন, আপনারা বিবেকমান মানুষ। আমি বিশ্বাস করি এই ধরনের কেসরা পোলাপান আর জঙ্গিবাদীদের কথায় কান দিবেন না। বিশেষ করে আমি আবার বলতে চাই বাংলাদেশের পুলিশ সুপার বা পুলিশ কমিশনার, আপনারা বর্তমান যে তদন্তটি চালাচ্ছেন এটা পাই করে স্টেপ বাই স্টেপ চালাবেন। যদি দেখেন যে এটা 100% আমি বলতে চাই 100% এটা সমন্বয়কদের সাজানো একটি নাটক, 100%। আপনারা যদি সততা আর বাংলাদেশের জনগণের হয়ে কাজ করেন তাহলে অবশ্যই এই সার্জিস বা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এরা অবশ্যই ধরা পড়বে, দেখতে পারবেন। এখন দেখার বিষয় যে বাংলাদেশ পুলিশ প্রশাসন কতটুকু এদের এগেনস্টে নিতে পারে পদক্ষেপ। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাসুদ রানা নামের একজন ছাত্রলীগ কর্মী পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা দিতে গিয়ে সে হেনস্থার শিকার হয় এবং তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। পুলিশে ধরিয়ে দেওয়ার আগে তাকে বলা হয়েছে সে নাকি হুমকি দিয়েছে সমন্বয়কদের আন্দোলন চলাকালীন, কিন্তু তৎকালীন সময়ে সে কোথায় ছিল, কিভাবে হুমকি দিয়েছে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তৎক্ষণাৎ সে তখন একটি কথা বলেছে, সে বলেছে আল্লাহ সাক্ষী আমি কাউকে হুমকি দিইনি। তারপরে 2 জন শিক্ষক খুব স্ট্রং ভূমিকা পালন করে তাকে যখন একটি অটো বাইকে তুলে দেওয়ার চেষ্টা করেছে, তখন এইসব কথিত টোকাই সমন্বয়ক তাকে আবার আক্রমণ করে সেখান থেকে নামিয়ে হেনস্থা করা শুরু করে দিয়েছে। তাকে জুতার মালা গলায় পরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সে তখন সাহসিকতার সাথে একটাই কথা বলেছে, সে বলেছে আমাকে মেরে ফেলেন তবুও জুতার মালা গলায় দিবেন না, জুতার মালা আমি পরবো না। এটাই হচ্ছে ছাত্রলীগের আদর্শ, এটাই হচ্ছে ছাত্রলীগের সাহস। আত্মসম্মানবোধ বলি দিবে না, তার বিনিময়ে সে মারা যাবে। শেক্সপিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ভীরুরা মরার আগে বার মার বরে আর সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। এই ছাত্রলীগরা ভীরু না, মরার আগে বারবার মরতে রাজি না। জুতার মালা গলায় পড়ে নাই আত্মসম্মান বোধের কারণে, এবং দরকার হলে মৃত্যুর স্বাদ সে বীরের মতো একবারই গ্রহণ করবে, তবু আত্মসম্মান বোধ সে বিলীন হতে দিবে না। পরবর্তী সময়ে পুলিশকে ডেকে এনে তাকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়। সে চিৎকার করে বলতেছিল আমার কি অপরাধ, কি জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে, আল্লাহ সাক্ষী আমি কাউকে হুমকি দেইনি। পুলিশ নিজেও জানে না তাকে কি জন্য অ্যারেস্ট করেছে, তাকে নিয়ে গিয়ে কি মামলা দিবে। এটাই প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল জায়গার দৈনন্দিনের চিত্র। কিন্তু একটা কথা সকল দিকে এখন মানুষ বিশ্বাস করতে শুরু করে দিয়েছে এই সকল কিছু দেখে। এই টোকাইগুলা পড়ালেখা ধ্বংসকারী, দেশ ধ্বংসকারী, ভালো এবং নিরীহ ছাত্রদেরকে এখন ছাত্রলীগ বানিয়ে বানিয়ে তাদেরকে অপমান করতেছে, লাঞ্ছিত করতেছে, তাদের ফ্যামিলিকে অপমান করতেছে, লাঞ্ছিত করতেছে। বগুড়ার মধ্যে গতকাল এর আগের দিন যে ঘটনা ঘটেছে সে নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বাবার সমান, তার কোনো দোষ নেই, সে স্বাধীনতা হোমিও চিকিৎসা পরিষদের সভাপতি, সেই কারণে তাকে লাঞ্ছিত করা হয়েছে, রাস্তার মধ্যে দড়িয়ে দড়িয়ে পিটিয়ে মেরেছে, তার শরীর রক্তাক্ত করেছে, পর পুলিশে দিয়েছে। এটা এখন দেশের মধ্যে দৈনন্দিনের চিত্র হয়ে গিয়েছে। মব ভাইলেন্স, এটা কন্ট্রোল করার ক্ষমতা কি কারো আছে? নাকি ইচ্ছা করে কন্ট্রোল করতেছে না? এই টোকাই সমন্বয়কগুলা এরা কার পাওয়ারে এসব করতেছে?
পরীক্ষা হলে ছাত্ররা পরীক্ষা দিতে পারতেছে না। একটা কলেজের মধ্যে 40 থেকে 50% ছেলেই হয়তো ছাত্রলীগের মিছিলে গিয়েছে, এটা কি তার অপরাধ? তোমরা তো লুঙ্গির তলে ছিলা ছাত্রলীগে, তো তাহলে তো সেটাও বড় অপরাধ। তোমরা কিভাবে এখন সরকারের সাথে আতাত করে দেশ চালাচ্ছ? তোমাদেরকে কেন গণদোলাই দেওয়া হচ্ছে না? যদি ছাত্রলীগের মিটিং মিছিলে যাওয়ার কারণে নিরীহ ছেলেদেরকে পরীক্ষা দিতে না হয়, পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়, জুতার মালা পরানোর চেষ্টা করা হয়। ছাত্রলীগ যেভাবে বীরের জন্ম দেয়, ছাত্রলীগকে বিশ্বাসঘাতকতারও জন্ম দেয়। সেসব বিশ্বাসঘাতকতা যারা করেছে মির্জাফর, যারা তারা হচ্ছে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আর যারা ছিল লুঙ্গির তলে তারাই। আর এসব বীররা হচ্ছে এসব মাসুদ রানা। শেষ সময় এসে সুযোগ কাজে লাগাতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু আমাদের কথা স্পষ্ট, বিএনপিকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। বিএনপিকে যদি সুযোগ দেওয়া যায়, আমাদের 24-এর বিপ্লব ব্যর্থ হবে, হাজার হাজার শহীদদের রক্ত বৃথা যাবে। বিএনপি আবার ক্ষমতা আসতে পারলেই সেই পুরোনো বন্দোবস্ত সব ফিরিয়ে আনবে, 24-কে 71 দিকে ধামাচাপা দেওয়ার সব রাষ্ট্রীয় বন্দোবস্ত করবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, তরুণ প্রজন্মকে রাজনীতির উত্থান এবং যে একটা সম্ভাবনা এগুলো সব খেয়ে ফেলবে। অর্থাৎ মির্জা ফখরুলদের, ভারতের নতুন দালালদের কোনো সুযোগ দেওয়া যাবে না। দর্শক, আপনারা জানেন, যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি রাজনৈতিক অবসর নেবেন। এটা হয়তো তার শেষ নির্বাচন, এই নির্বাচনের পর আর নির্বাচন করবেন না এবং রাজনীতিতেও থাকবেন না। তো এই পরিস্থিতিতে, এই বাস্তবতায় এখন তার রাজনীতির শেষ সময়ে দেখেন, এই নির্বাচন সাপোজ বিএনপি ডিসেম্বর নির্বাচন, যেহেতু ডিসেম্বর নির্বাচন হলে এই নির্বাচনই শেষ বিএনপির, মির্জা ফখরুলের। আর যদি ডিসেম্বর নির্বাচন না হয়, জুনে বা সামনের বছর বা 1 বছর 1.5 বছর পর হয়, সেটাও মির্জা ফখরুলের শেষ নির্বাচন। আর শেষ নির্বাচনে জিতলে তো হয়তো বা কয়েক বছর থাকতে হবে, আর না জিতলে কিন্তু রাজনীতি এখানেই শেষ। অতএব মির্জা ফখরুলের রাজনীতি এমন আছে, কথার কথা, সাপোজ ডিসেম্বর নির্বাচন হলে জানুয়ারিতে শেষ হয়ে যেতে পারে। তো মির্জা ফখরুলের রাজনীতির মেয়াদ বেশি দিন কার্যত নাই, এবং আমরা বিশ্বাস করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে পরাজিত হবেন। কারণ বিএনপির প্রতি যে জনগণের ঘৃণা, যে ক্ষোভ, এতে মির্জা ফখরুলদের বা মির্জা ফখরুলের যেভাবে ভারতের দালাল হিসাবে একদিকে রাজাকার পুত্র, আরেকদিকে ভারতের দালাল রয়্যাল এজেন্ট হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছেন, তাতে তাদের জন্য নির্বাচন জেতাটা বর্তমান বাস্তবতায় প্রায় অসম্ভব হবে। তো এই জন্য এই শেষ সময়ে এসে মির্জা ফখরুল সুযোগ চাচ্ছেন। এই সুযোগ আমরা না দিতে আহ্বান জানাচ্ছি। কারণ কি, এই সুযোগে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, এই সুযোগে তারা আমাদের 24-এর স্পিরিটকে কবর দিবে। দর্শক, আমরা যেন এই সুযোগ কাজে লাগাতে পারি। মির্জা ফখরুল না, সুযোগ কাজে লাগানোর কোনো সুযোগ আমরা বিএনপিকে দিব না। বিএনপি কোনো সংস্কার চায় না। তারা প্রথম এটাকে বিপ্লব বলেছে, দ্বিতীয় স্বাধীনতা বলেছে, মুক্তিযুদ্ধ বলেছে, তারেক রহমান নিজে মুক্তিযুদ্ধ বলেছে, যেটা আমরা ওইভাবে বলি না, আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি, কিন্তু মুক্তিযুদ্ধ বলি না। তারেক রহমান মুক্তিযুদ্ধ শব্দটা উচ্চারণ করেছে, বিপ্লব বলেছে, 21 শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লব বলেছে, এখন তারা এটাকে বিপ্লব বলতে রাজি নয়। প্রথম দিকে সংস্কার কথা বলছে, একসময় এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছে, এখন কিছুই করতে চায় না। বিএনপির মুখোশ, আসলে বিএনপির হাতে তো বিএনপির নাটাই নাই, এটা যেটা বলে সেটা রয়ের খপ্পরে পড়েছে। এতদিন চলেছে ইসলামের কথায়, এখন সেই তাদের প্রায়শ্চিত্ত দিতে হয়। তো এই জায়গাটায় এই যে সুযোগ, নতুন বাংলাদেশ সংস্কার বা এইসব কথা যদি বলে, এগুলো বিশ্বাস করবেন না, এগুলো প্রতারণা। এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যে কথা বলে, এগুলো চাপাবাদী, যে আওয়ামী লীগ এই করা হয় না কেন, সেই করা হয় না কেন, এগুলো চাপাবাদী। অতএব কোনো সুযোগ দেওয়া যাবে না। আমরা যেন সুযোগ কাজে লাগাতে পারি। মির্জা ফখরুল, এই সুযোগ হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ, মুজিববাদ রক্ষা করার সুযোগ, হাসিনার সংবিধান রক্ষা করার সুযোগ, এটা আমরা দিব না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থার জন্য নতুন করে আমাদের সন্তানের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আচ্ছা, নতুন বাংলাদেশ, আপনার নতুন বাংলাদেশ, এই কথাটা নতুন বাংলাদেশ গড়বেন, এই কথা বলতে হলেই তো আপনাকে আমাদের 24-কে বিপ্লব হিসেবে স্বীকার করতে হবে। তা আপনার বিপ্লব বলে না, বিপ্লব ছাড়া নতুন বাংলাদেশ হয় না, আমূল পরিবর্তন বিপ্লব ছাড়া সংস্কার হয় না, এটাকে বিপ্লব মানতে হবে। আপনারা এটাকে জাস্ট 10টা অভ্যুত্থানের মতো একটা অভ্যুত্থান বলেন, যেটার মাধ্যমে জাস্ট ক্ষমতা পরিবর্তন হয়, কিন্তু বিপ্লব বলছেন না। আবার এখন বলছেন যে না, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।